কাগজে কলমে ৫.৫ মিলিয়ন প্রফিট, অথচ ক্যাশ বক্স খুললে দেখা যাচ্ছে মাত্র ১ মিলিয়ন। মানে বাকি টাকা গেল কোথায়? কেউ তো চুরি করেনি, কোনো জালিয়াতিও হয়নি। হ্যাঁ, আসলে এটাই হলো অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে বড় ম্যাজিক, বা বলতে পারেন একটা ইলিউশন। একদম। সাধারণত যখন কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখা হয়, তখন একটা নিখুঁত হিসাবের প্রত্যাশা থাকে সবার। মানে লাভ হয়েছে, তার মানে ক্যাশ থাকার কথা। রাইট, কিন্তু কনসলিডেটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে যখন আমরা ইনডিরেক্ট বা পরোক্ষ পদ্ধতিতে হিসাবটা কষি, তখন এই খাতাটা বেশ গোলমেলে মনে হতে পারে। তাই আমাদের আজকের এই বিস্তারিত আলোচনার মূল ফোকাস হল গ্রিন ফিঙ্গার্স পিএলসি 20x7 সালের ড্রাফট ক্যাশ ফ্লো ডিকোড করা, বিশেষ করে যারা সিএ স্টুডেন্ট তাদের পার্সপেক্টিভ থেকে। অবশ্যই, কারণ ইনডিরেক্ট পদ্ধতিতে ক্যাশ ফ্লো তৈরি করা মানে হলো অনেকটা গোলকধাঁধা থেকে উল্টো পথে হাঁটার মতো। মানে প্রফিট থেকে শুরু করে পেছনের দিকে হেঁটে আসল ক্যাশের সন্ধান করা। গোলকধাঁধা থেকে বের হওয়ার এই উপমাটা একদম পারফেক্ট। হ্যাঁ, আর অ্যাকাউন্টিংয়ের এই জটিল ক্যালকুলেশনগুলো, বিশেষ করে যারা প্র্যাকটিস করছেন, তাদের জন্য শুধু সংখ্যা মুখস্থ করাটা আসলে কোনো কাজের কথা নয়। রাইট, লজিকটা বুঝতে হবে। একদম তাই। প্রতিটা ক্যালকুলেশনের আগে আমাদের বুঝতে হবে আমাদের গোলটা কি, আমরা ঠিক কি খুঁজছি, আর এর পেছনের লজিক বা কারণটা কি। কোনো তাড়াহুড়ো নেই, আমরা ঠিক এই কাজটাই করব আজ। প্রফিটের ওই পাহাড় থেকে শুরু করে ধাপে ধাপে আসল ক্যাশের মুভমেন্ট ট্র্যাক করব। ঠিক আছে, তাহলে চলুন জট পাকানো বিষয়টা খোলা যাক। প্রথমেই ধরা যাক অপারেটিং অ্যাক্টিভিটিস বা দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম। গ্রিন ফিঙ্গার্স পিএলসির প্রফিট বিফোর ট্যাক্স বা পিবিটি হল ৫,৫২০,০০০। হ্যাঁ, ৫.৫২ মিলিয়ন। তো এই প্রফিট যদি থাকেই, তবে স্টেটমেন্টে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনসে গিয়ে সেটা মাত্র ১,১১৬,০০০-এ নেমে গেল কিভাবে? এই হারিয়ে যাওয়া ক্যাশ আসলে কোথায়? এখানেই আমাদের প্রথম কাজটা শুরু হচ্ছে। আমাদের লক্ষ্য হল এই ৫,৫২০,০০০ প্রফিট থেকে ধাপে ধাপে ওই ১,১১৬,০০০ ক্যাশে পৌঁছানো। ওকে। এর পেছনের সোজা লজিকটা হল প্রফিট আর ক্যাশ কখনোই এক জিনিস নয়। এই যে পিবিটি, এর মধ্যে এমন অনেক খরচ বা আয় ঢুকে আছে যা আসলে নগদে ঘটেনি। মানে নন ক্যাশ আইটেম। একদম ঠিক, যেগুলোকে আমরা বলি নন ক্যাশ আইটেম। আবার এমন অনেক আইটেম আছে যেগুলোর ক্যাশ আদান প্রদান হয়তো হয়েছে, কিন্তু সেগুলো দৈনন্দিন ব্যবসার অংশ নয়, বরং বিনিয়োগ বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের অংশ। তাহলে শুরুতেই কোন ফিগারটা নিয়ে আমরা কাজ করব? আমার তো মনে হচ্ছে অবচয় বা ডেপ্রিসিয়েশন দিয়ে শুরু করা উচিত। হ্যাঁ, কারণ এটা সবচেয়ে কমন নন ক্যাশ আইটেম। প্রথমে ওয়ার্কিং ওয়ান, মেশিনারিজের হিসাবটা মেলানো যাক। আমাদের গোল হলো এই বছরে মেশিনারিজের ডেপ্রিসিয়েশন বের করা। আমরা যদি মনের মধ্যে একটা টি অ্যাকাউন্ট সাজায়, ব্যালেন্স শিট বলছে মেশিনারিজের ওপেনিং বা প্রারম্ভিক ব্যালেন্স ছিল ৩.৩ মিলিয়ন। ৩,৩০০,০০০। আচ্ছা। আর বছর শেষে ক্লোজিং ব্যালেন্স দাঁড়িয়েছে ৩.৬ মিলিয়ন। আচ্ছা, তার মানে ব্যালেন্স বেড়েছে ৩০০,০০০। সিম্পল ব্যাপার, আমরা হয়তো নতুন মেশিন কিনেছি। ব্যাপারটা এতটাও সিম্পল নয়, কারণ অ্যাডিশনাল ইনফরমেশনে বলা আছে এই বছরের মাঝামাঝি ৩০০,০০০ টাকার মেশিন বিক্রি বা ডিসপোজালও করা হয়েছে। ওহ আচ্ছা, দাঁড়ান, তার মানে ৩.৩ মিলিয়ন থেকে ৩০০,০০০ টাকার মেশিন চলে গেলে থাকা উচিত ছিল ৩ মিলিয়ন, কিন্তু বছর শেষে ব্যালেন্স দেখাচ্ছে ৩.৬ মিলিয়ন। হ্যাঁ, এই যে তিনটি ফিগার আমরা টি অ্যাকাউন্টে বসালাম, ওপেনিং, ক্লোজিং আর ডিসপোজাল, এগুলো থেকে ব্যালেন্সিং ফিগার হিসাবে মেশিনারিজের এই বছরের অবচয় বেরিয়ে আসে ৬০০,০০০। বুঝতে পেরেছি, ব্যালেন্সিং ফিগারটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, কিন্তু বিল্ডিং তো আছে, ওটার অবচয় তো ধরতে হবে। ঠিক বলেছেন। বিল্ডিংয়ের ওপেনিং ছিল ৬,৬০,০০০ এবং ক্লোজিং ৬,২২৫,০০০। এখানে কোনো কেনাবেচা হয়নি। তার মানে সরাসরি পার্থক্যটাই অবচয়। একদম সরাসরি এই পার্থক্যটা, অর্থাৎ ৩২৫,০০০ হল বিল্ডিংয়ের অবচয়, দুটো মিলিয়ে মোট অবচয় দাঁড়ালো ৯৭৫,০০০। এখন বলুন তো, এই অবচয়ের কারণে কি কোম্পানি থেকে কোনো ক্যাশ বাইরে গেছে? না, একটুও না, এটা তো জাস্ট কাগজের হিসাব, মানে মেশিনের ভ্যালু কমানো হয়েছে। ঠিক, কিন্তু এই অবচয়ের খরচটা দেখিয়ে তো কোম্পানির প্রফিট কমানো হয়েছিল, তাই না? হ্যাঁ, পিএনডেলে তো এক্সপেন্স হিসেবে ছিল। রাইট। যেহেতু ক্যাশ যায়নি,
তাই এই ৯৭৫,০০০ টাকা আমাদের পিবিটি বা প্রফিটের সাথে পুনরায় যোগ করে দিতে হবে। এটাই হলো নন ক্যাশ অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার, প্রফিট কমানো হয়েছিল কিন্তু ক্যাশ তো যায়নি, তাই আবার যোগ করে দিলাম। কিন্তু সোর্সে তো দেখলাম আরও কিছু আইটেম আছে, যেমন মেশিন বিক্রির প্রফিট ৩০০,০০০, অ্যাসোসিয়েট কোম্পানির শেয়ার থেকে প্রফিট ১,৫০,০০০ আর ইনভেস্টমেন্ট ইনকাম ৪৬৫,০০০। এগুলো কি নন ক্যাশ? এগুলো নন ক্যাশও হতে পারে, আবার ক্যাশও হতে পারে। তবে আসল লজিক হলো এগুলো অপারেটিং ক্যাশ নয়, এগুলো ইনভেস্টিং বা বিনিয়োগ সংক্রান্ত ক্যাশ। ও, বুঝতে পেরেছি, ভুল জায়গায় বসে আছে। একদম। তাই দৈনন্দিন অপারেটিং প্রফিট থেকে এগুলো সরিয়ে ফেলতে হবে বা মাইনাস করতে হবে। আমরা চাইছি এই আইটেমগুলোকে যেন এদের সঠিক জায়গায় অর্থাৎ ইনভেস্টিং সেকশনে দেখানো যায়। এরপর আমাদের ফোকাস সরাতে হবে ওয়ার্কিং ক্যাপিটালের পরিবর্তনের দিকে। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে তো মূলত রিসিভেবলস, ইনভেন্টরি আর পেয়েবলস বোঝায়। এগুলোর হিসাব তো বেশ সোজা। মানে ইনভেন্টরি বা মজুদ পণ্য যদি বাড়ে, তার মানে হলো আমরা পণ্য কিনেছি, অর্থাৎ ক্যাশ আউটফ্লো হয়েছে। রিসিভেবলস বাড়লে বুঝতে হবে কাস্টমাররা টাকা দেয়নি, টাকা আটকে আছে। হ্যাঁ, সাধারণ অবস্থায় ঠিক এভাবেই কাজ করে। কিন্তু এখানে একটা বিশাল টুইস্ট আছে। গ্রিন ফিঙ্গার্স এবছর গার্ডেন ফার্নিচার্স ডিজাইনস লিমিটেড নামে আস্ত একটা কোম্পানিকে অধিগ্রহণ করেছে। দাঁড়ান, এর মানে হলো আমরা যখন নতুন কোম্পানি কিনলাম তখন ওই কোম্পানির গোডাউনের ইনভেন্টরি আর ওদের কাস্টমারদের রিসিভেবলসগুলোও তো রাতারাতি আমাদের ব্যালেন্স শিটে যোগ হয়ে গেল। স্পট অন। আপনি যদি শুধু ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সের পার্থক্য দেখেন, মনে হবে আমরা প্রচুর ইনভেন্টরি কিনেছি। কিন্তু আসলে ওই ইনভেন্টরির একটা বড় অংশ এসেছে নতুন কোম্পানিটা কেনার কারণে। তার মানে নতুন কোম্পানির ইনভেন্টরিগুলো আমাদের নিজস্ব কেনার নয়, ওগুলো রেডিমেড পাওয়া গেছে। একদম। তাই অধিগ্রহণের এই অংশটুকু বাদ দিয়ে আমাদের ইনভেন্টরি এবং রিসিভেবলসের প্রকৃত বৃদ্ধি বের করতে হবে। এই সমন্বয়টা করার পর দেখা যায় রিসিভেবলস বৃদ্ধির কারণে ১,৬৪১,০০০ এবং ইনভেন্টরির বৃদ্ধির কারণে ২,৮২৯,০০০ ক্যাশ প্রকৃত অর্থে আউটফ্লো বা বাইরে গেছে। হিউজ অ্যামাউন্ট। আর পেয়েবলসের কি অবস্থা? অন্যদিকে পেয়েবলস বা পাওনাদার বৃদ্ধির কারণে ৪৫৬,০০০ ক্যাশ ইনফ্লো হয়েছে। ইনফ্লো কিভাবে? পাওনাদার বাড়লে তো টাকা যাওয়ার কথা। কারণ পাওনাদার বাড়ার মানে হলো আমরা জিনিস কিনেছি ঠিকই, কিন্তু টাকাটা এখনো দেইনি, নিজের পকেটেই রেখে দিয়েছে। তাই এটা পজিটিভ ক্যাশ। বাহ, এই জায়গাটাতেই অ্যাকাউন্টিং সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। আচ্ছা, আমরা যদি এবার ট্যাক্স আর ইন্টারেস্টের কথায় আসি, মানে সেকশন 2, অ্যাকাউন্টিংয়ে এই লায়াবিলিটি বা দায়ের টি অ্যাকাউন্টগুলো আমার কাছে অনেকটা পানির ট্যাঙ্কের মতো মনে হয়। পানির ট্যাঙ্ক? বেশ মজার তো। কিভাবে? দেখুন, গত বছরের জমানো পানি হলো ওপেনিং ব্যালেন্স। এই বছর P&L-এ নতুন যে এক্সপেন্স বা চার্জ দেখানো হলো, সেটা হলো ট্যাঙ্কে নতুন করে ঢালা পানি। আর বছর শেষে ট্যাঙ্কে যে পানিটুকু অবশিষ্ট আছে, সেটা হলো ক্লোজিং ব্যালেন্স। হ্যাঁ, লজিকটা তো ঠিকই আছে। তো এই তিনটির হিসাব মেলালেই তো বোঝা যায় আসলে কতটুকু পানি খরচ হয়েছে বা আমরা নগদে পেমেন্ট করেছি। চমৎকার একটি অ্যানালজি। ট্যাক্স এবং ইন্টারেস্টের ক্ষেত্রে হুবহু এই হিসাবটাই কাজ করে। আমাদের ওয়ার্কিং ট্রিয়ের গোল হল ইনকাম ট্যাক্সেস পেইড এবং ইন্টারেস্ট পেইডের প্রকৃত ক্যাশ আউটফ্লো বের করা। কারণ P&L-এ দেখানো ট্যাক্স বা ইন্টারেস্ট এক্সপেন্স মানেই যে আমরা ক্যাশ পেমেন্ট করে দিয়েছি তা কিন্তু নয়। তাহলে ট্যাক্সেশনের পানির ট্যাঙ্কটা একটু মাপা যাক। ঠিক আছে। ব্যালেন্স শিট বলছে ট্যাক্সের ওপেনিং লায়াবিলিটি বা গত বছরের পানি ছিল ৬৯০,০০০। এই বছর P&L-এ এক্সপেন্স হিসাবে নতুন চার্জ বা নতুন ঢালা পানি হল ১,৪৮৫,০০০। এর সাথে আরেকটা জিনিস যোগ হবে। ওই যে সাবসিডিয়ারি কিনলাম, সেটার কিছু। হ্যাঁ, সেই নতুন কোম্পানিরও কিন্তু নিজস্ব ৫১,০০০ টাকা ট্যাক্স লায়াবিলিটি ছিল, যা আমাদের ঘাড়ে এসে পড়েছে। মানে এটাও আমাদের ট্যাঙ্কে এসে পড়ল। তাহলে সব মিলে আমাদের মোট দায়বদ্ধতা দাঁড়ায় ২,২২৬,০০০। কিন্তু আমি ব্যালেন্স শিটে দেখছি বছর শেষে ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে ১,৪৭৬,০০০। তাহলে বাকি পানি থরি, বাকি টাকা কোথায় গেল? সেটাই তো আমরা ক্যাশ পেমেন্ট হিসেবে সরকারকে দিয়ে দিয়েছি। ২,২২৬,০০০ থেকে ১,৪৭৬,০০০ বাদ দিলে ব্যালেন্সিং ফিগার হিসেবে আমরা পাই ৭৫০,০০০। এটাই হলো ক্যাশ পেইড ফর ট্যাক্স, যা ক্যাশফ্লো স্টেটমেন্টে বসবে। মাথা নষ্ট করা লজিক। একইভাবে ইন্টারেস্টের হিসাবটাও নিশ্চয়ই মিলবে। হ্যাঁ, ওয়ার্কিং 2-তে ইন্টারেস্ট ওপেনিং ব্যালেন্স ৯০,০০০-এর সাথে
P&L এক্সপেন্স 450,000 যোগ করলে হয় 540,000। সেখান থেকে ক্লোজিং ব্যালেন্স 120,000 বাদ দিলে আমরা ইন্টারেস্ট পেইড পেয়ে যাই 420,000। দারুণ। এই ট্যাক্স আর ইন্টারেস্টে ক্যাশ আউটফ্লো বাদ দেওয়ার পরই আমরা ফাইনালি গিয়ে পাই নেট ক্যাশ ইউজড ইন অপারেটিং অ্যাক্টিভিটিজ, যা এই ক্ষেত্রে নেগেটিভ 54,000। ওয়াও! তার মানে ওই 5.5 মিলিয়ন প্রফিট থেকে শুরু করে সব নন ক্যাশ আর ওয়ার্কিং ক্যাপিটালের গোলকধাঁধা পার হয়ে আমরা দেখলাম দৈনন্দিন ব্যবসা থেকে আসলে ক্যাশ আসেইনি, উল্টো 54,000 ক্যাশ চলে গেছে। অসাধারণ। হ্যাঁ, এটাই ইনডিরেক্ট মেথডের আসল বিউটি। এবার চলুন ইনভেস্টিং অ্যাক্টিভিটিজ বা বিনিয়োগ কার্যক্রমে যাওয়া যাক। এই অংশে আমরা নতুন সাবসিডিয়ারি কোম্পানি গার্ডেন ফার্নিচার ডিজাইনস লিমিটেড অধিগ্রহণের বিষয়টা দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন মাথায় ঘুরছে, আমরা যখন আস্ত একটা কোম্পানি কিনলাম তখন কি পুরোটাই আমাদের পকেট থেকে গেল? এই অধিগ্রহণের বিষয়টা হচ্ছে ইনভেস্টিং সেকশনের সবচেয়ে বড় চমক। ওয়ার্কিং 4-এ আমাদের গোল হলো এখানে নেট ক্যাশের প্রবাহটা ঠিক কোন দিকে সেটা বের করা। আমরা গার্ডেন ফার্নিচারকে অধিগ্রহণের জন্য নগদে পেমেন্ট করেছি মাত্র 42,000। শুধু 42,000 একটা আস্ত কোম্পানির জন্য? হ্যাঁ, নগদে ওইটুকুই গেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অধিগ্রহণের ফলে ওই সাবসিডিয়ারি কোম্পানির ব্যালেন্স শিট এবং ক্যাশ বক্সটাও তো আমাদের হয়ে গেছে। আর তাদের ক্যাশ বক্সে নগদ ছিল 336,000। দাঁড়ান, আমার মাথা ঘুরছে। আমরা কোম্পানি কিনলাম, তার মানে টাকা যাওয়ার কথা। আপনি বলছেন 336,000 টাকা উল্টো আমাদের হাতে এলো। ওরা কি ক্যাশ বক্সে টাকা রেখেই কোম্পানি বিক্রি করে দিয়েছে? ঠিক তাই। সাবসিডিয়ারির ক্যাশ ব্যালেন্স তো প্যারেন্ট কোম্পানির হাতেই আসবে। তাই 336,000 প্রাপ্তি থেকে আমাদের দেওয়া 42,000 বাদ দিলে নিট ক্যাশ ইনফ্লো দাঁড়ায় 294,000। আনবিলিভেবল। কোম্পানি কেনার জন্য ক্যাশ যাওয়ার বদলে উল্টো ক্যাশ ইনফ্লো হয়েছে। এটি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে পজিটিভ ফিগার হিসাবে বসবে। এটা সত্যি অভাবনীয়। এরপর তো নিশ্চয়ই মেশিনারিজ কেনার হিসাবটা আসবে, কারণ ব্যালেন্স শিট বলছে আমাদের সম্পদের পাহাড় জমেছে। 4.2 মিলিয়ন থেকে এক লাফে মেশিনারিজ 9 মিলিয়ন হয়ে গেছে। এত ক্যাশ দিয়ে আমরা মেশিন কিনলাম। এখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসের গভীরতা বুঝতে হবে। ওয়ার্কিং 5 আমাদের গোল হল এবছর নতুন মেশিন কেনার পেছনে কত নগদ টাকা খরচ হয়েছে তা বের করা। লজিকটা আবার সেই টি অ্যাকাউন্টের। ওকে, শুরু করা যাক। ওপেনিং ব্যালেন্স ছিল 4.2 মিলিয়ন। এর সাথে অধিগ্রহণের মাধ্যমে পাওয়া নতুন কোম্পানির মেশিনারিজ যোগ হবে 495,000। এরপর যোগ হবে রাইট অফ ইউজ অ্যাসেট 2.55 মিলিয়ন। রাইট অফ ইউজ নামটা ভারী, কিন্তু জিনিসটা আসলে কি? মানে লিজ নিলেও তো মেশিনের মালিক আমরা না, তাই না? এটা সম্পদের খাতায় কেন যোগ হচ্ছে? দারুণ প্রশ্ন। IFRS 16 অনুযায়ী আপনি যখন দীর্ঘমেয়াদে কোনো কিছু লিজ নেন, তখন আপনি ওই সম্পদটা ব্যবহার করার অধিকার বা রাইট কিনে নিচ্ছেন। অ্যাকাউন্টিংয়ের ভাষায় এটাও একটা সম্পদ। আচ্ছা। কিন্তু মনে রাখতে হবে, লিজের কারণে সম্পদ বাড়লেও সাথে সাথে পুরো ক্যাশ তো আর পকেট থেকে যায় না। তাই এটা সম্পদের খাতায় যোগ হলেও সরাসরি কোনো ক্যাশ আউটফ্লো নয়। আচ্ছা, বুঝলাম। আর মেশিন বিক্রির কারণে ভ্যালু কমেছে 1.5 মিলিয়ন বা 1.5 মিলিয়ন। হ্যাঁ, এই সব কিছুর সমন্বয় পর ক্লোজিং ব্যালেন্স হওয়া উচিত ছিল 5,745,000, কিন্তু আমাদের ব্যালেন্স শিটে ক্লোজিং ফিগার দেখাচ্ছে 9 মিলিয়ন। তার মানে এই মাঝখানের যে বিশাল পার্থক্য 9 মিলিয়ন মাইনাস 5.745 মিলিয়ন, এটাই কি নতুন মেশিন কেনার আসল ক্যাশ আউটফ্লো? একদম সঠিক। ব্যালেন্সিং ফিগার আসে 3,255,000। এটাই হলো মেশিনারিজ কেনার প্রকৃত ক্যাশ আউটফ্লো। এরপর আসে অ্যাসোসিয়েট কোম্পানির ডিভিডেন্ড বা লভ্যাংশের হিসাব। ওয়ার্কিং 6, তাই তো? অ্যাসোসিয়েট কোম্পানিগুলোর ক্ষেত্রে তো আমরা সরাসরি তাদের প্রফিটের একটা অংশ আমাদের P&L-এ দেখাই। যেমন আমরা অপারেটিং সেকশনে দেখলাম 1,50,000 প্রফিট যোগ করা হয়েছিল। কিন্তু প্রফিট তো আর ক্যাশ নয়, ক্যাশ হিসাবে আসে শুধু ডিভিডেন্ড। এই ক্যাশটা কিভাবে ট্রেস করব? এই পেছনের লজিকটা খুঁজলে পাই ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটসের ওপেনিং ব্যালেন্স ছিল 3 মিলিয়ন। এবছর প্রফিটের শেয়ার হিসাবে ওই 1,50,000 যোগ হয়েছে। তাহলে বছর শেষে মোট হওয়ার কথা 4,50,000, কিন্তু ব্যালেন্স দেখাচ্ছে 3.3 মিলিয়ন। এই যে কমে গেল, তার মানে ওরা আমাদের ক্যাশে ডিভিডেন্ড পে করেছে। 4,50,000 থেকে 3.3 মিলিয়ন বাদ দিলে ডিভিডেন্ড রিসিভড হয় 750,000। এটাই আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে ক্যাশ ইনফ্লো।
নিখুঁত হিসাব। তাহলে আমরা দেখলাম অপারেশনস থেকে ক্যাশ বের করা হলো, ইনভেস্টিংয়েও বিশাল সব ফিগারের পেছনের আসল ক্যাশ মুভমেন্ট আমরা বের করলাম। এবার তো আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে যেতে হবে, তাই না? মূলধন, লোন এবং লিজের জটিলতা। শেয়ার ক্যাপিটাল বাড়লে আমি তো সাধারণত ধরে নিতাম যে নতুন শেয়ার বিক্রি করে ক্যাশ পেয়েছি। এটাই ফাইন্যান্সিং সেকশনের মূল ফাঁদ। ওয়ার্কিং 7 আর 8 আমাদের গোল হল মূলধন ও ঋণের কারণে ঠিক কত ক্যাশ ঢুকেছে বা বেরিয়েছে সেটা বের করা। শেয়ার ক্যাপিটাল ও প্রিমিয়ামের সমন্বিত হিসাবটা যদি দেখি, ওপেনিং ব্যালেন্স ছিল 12,285,000 এবং ক্লোজিং হল 20,469,000। পার্থক্য দেখে তো মনে হতে পারে প্রায় 8 মিলিয়নের মতো ক্যাশ এসেছে। হ্যাঁ, কিন্তু আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন চেক করতে হবে। সেখানে তো বলা আছে গার্ডেন ফার্নিচার অধিগ্রহণের সময় 825,000 টাকার শেয়ার ইস্যু করা হয়েছিল নন ক্যাশ কনসিডারেশন হিসাবে। তার মানে ওই 825,000 টাকার জন্য কোনো ক্যাশ কোম্পানিতে ঢোকেনি। আমরা শেয়ারের বিনিময়ে কোম্পানি কিনেছি, এটা বাদ দিতে হবে, তাই তো? ঠিক ধরেছেন। ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিয়ে তার থেকে আবার এই নন ক্যাশ 825,000 বাদ দিলে আমরা পেয়ে যাই শেয়ার ইস্যু থেকে প্রকৃত ক্যাশ রিসিভড 7,359,000। ওকে, শেয়ারের হিসাব মিলল। আর লোন? লোনের হিসাবটা বেশ সোজা। ওপেনিং 1.5 মিলিয়ন থেকে লোন বেড়ে 4.38 মিলিয়ন হয়েছে। এর মানে সরাসরি 2,880,000 টাকার লোন নেওয়া হয়েছে, যা ক্যাশ ইনফ্লো। কিন্তু লিজিংয়ের বিষয়টা তো এত সহজ নয়। একটু আগে আপনি রাইট অফ ইউজ অ্যাসেটের কথা বললেন। লিজের কারণে তো লায়াবিলিটি বা দায়ও বাড়ে। সোর্সে দেখলাম নতুন লিজের প্রতিশ্রুতি বা নিউ লিজ কমিটমেন্ট আছে 2.55 মিলিয়ন। এটার ক্যাশ ইম্প্যাক্ট কি হবে? ওয়ার্কিং টেনে লিজে ক্যাপিটাল রিপেমেন্ট কত হলো তা বের করাই এখানে আমাদের মূল গোল। লজিক হল নতুন লিজের কারণে লায়াবিলিটি বা দায় বাড়ে, কিন্তু তাৎক্ষণিক কোনো ক্যাশ যায় না। ক্যাশ যায় শুধু কিস্তি বা রিপেমেন্টের সময়। সে পানের ট্যাঙ্কের মতো। একদম। আমরা যদি এখানেও ওই টি অ্যাকাউন্ট বা পানির ট্যাঙ্কের হিসাব করি, কারেন্ট এবং লং টার্ম লিজ মিলিয়ে ওপেনিং ছিল 1,110,000। আর এবছর নতুন লিজ যোগ হলো 2,550,000। তাহলে মোট দায় দাঁড়ালো 3,660,000। রাইট। কিন্তু ক্লোজিং ব্যালেন্স বলছে মোট দায় আছে 2,850,000। এই যে দায় কমে গেল, এর কারণ হলো আমরা কিস্তি দিয়েছি বা ক্যাপিটাল রিপেমেন্ট করেছি। 3,660,000 থেকে 2,850,000 বাদ দিলে ব্যালেন্সিং ফিগার হিসেবে সেটা আসে 810,000। এটাই আমাদের ক্যাশ আউটফ্লো। এক্সেলেন্ট। এরপর শুধু ডিভিডেন্ডের হিসাব বাকি থাকে। এখানে দুটো ভাগ আছে। একটা হলো নন কন্ট্রোলিং ইন্টারেস্টস বা এনসিআই ডিভিডেন্ড পেইড। এই এনসিআই জিনিসটা একটু পরিষ্কার করবেন। এটা কি ওই মাইনরিটি শেয়ার হোল্ডারদের ব্যাপার? ঠিক তাই। ধরুন আপনি সাবসিডিয়ারি কোম্পানির 80% কিনেছেন, বাকি 20% শেয়ার যাদের হাতে, তারাই হলো এনসিআই। তাদেরও তো লভ্যাংশ বা ডিভিডেন্ড দিতে হবে। আমাদের হিসাবে ওয়ার্কিং 9 অনুযায়ী এনসিআইয়ের ওপেনিং ব্যালেন্স 0 ছিল। আচ্ছা। এই বছর পিএনএল থেকে প্রফিট শেয়ার পেয়েছে 300,000 এবং সাবসিডিয়ারি অধিগ্রহণের কারণে নতুন এনসিআই এসেছে 189,000। মোট 489,000 হওয়ার কথা, কিন্তু ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে 345,000। পার্থক্য হল 144,000, যা এনসিআইকে নগদের ডিভিডেন্ড হিসেবে দেওয়া হয়েছে। একদম। বুঝতে পেরেছি। আর প্যারেন্ট কোম্পানির মূল মালিক বা ওনার্সদের ডিভিডেন্ড তো বের করতে হয় রিটেন্ড আর্নিংস থেকে। ওপেনিং ছিল 7.5 মিলিয়ন। এর সাথে এ বছরের অ্যাট্রিবিউটেবল প্রফিট 3,735,000 যোগ হল। আর বছর শেষে ক্লোজিং রিটেন্ড আর্নিংস দেখাচ্ছে 10,335,000। মাঝখানের গায়েব হয়ে যাওয়ার 900,000 হল ওনার্স ডিভিডেন্ড, যা ক্যাশ আউটফ্লো হিসেবে গেছে। একদম পারফেক্ট। এবং সবশেষে এই তিনটি অ্যাক্টিভিটিজ অপারেটিং, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং থেকে পাওয়া নেট ক্যাশ ফ্লো যোগ করে যদি বছরের শুরুর ক্যাশ ব্যালেন্সের সাথে মেলানো যায়, তাহলেই হিসাব কমপ্লিট। আমাদের ক্ষেত্রে নেট বৃদ্ধি 8,85,000-এর সাথে ওপেনিং ক্যাশ 5,460,000 যোগ করলে ঠিক 13,545,000 হয়, যা আমাদের ব্যালেন্স শিটের ক্লোজিং ক্যাশের সাথে হুবহু মিলে যায়। একটা পারফেক্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক তাই। আর এখানেই অ্যাকাউন্টিং শেখার আসল সার্থকতা। স্ট্যান্ডার্ডস আর লজিকের মধ্যে কিভাবে যোগসূত্র তৈরি করতে হয় তা আমরা দেখলাম আজ।
কোনো কিছু মুখস্থ না করে প্রতিটি আইটেমের পেছনের ক্যাশ মুভমেন্টটা বুঝতে হবে। টি অ্যাকাউন্টের এই ব্যালেন্সিং ফিগারগুলো আসলে এক একটা ক্লু, যা আমাদের আসল ক্যাশ খুঁজে বের করতে সাহায্য করে। অসাধারণ একটা জার্নি ছিল এটা। প্রফিটের মায়া থেকে বেরিয়ে এসে কিভাবে ধাপে ধাপে আসল ক্যাশকে ট্রেস করতে হয় তা আমরা দেখলাম। কিন্তু আমাদের আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আমি একটা নতুন চিন্তার খোরাক দিয়ে যেতে চাই। অবশ্যই বলুন। এবং রাইট অফ ইউজ অ্যাসেটগুলো ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে দারুণভাবে প্রভাবিত করে। কিন্তু ভেবে দেখুন তো, যদি এই ফেয়ার ভ্যালু এস্টিমেশনসগুলো কোম্পানির ম্যানেজমেন্ট ইচ্ছাকৃতভাবে ম্যানিপুলেট করে। সেটা তো বেশ অ্যালার্মিং একটা ব্যাপার হবে। ঠিক তাই। যদি তারা লিজ বা সম্পত্তির দাম বাড়িয়ে বা কমিয়ে দেখায়, তবে ভবিষ্যতের ক্যাশ ফ্লো ফরকাস্টিং বা প্রজেকশনে তার কি ভয়ানক প্রভাব পড়তে পারে। একজন অডিটর হিসেবে শুধু ব্যালেন্স শিটে দুই পাশ মেলানোই কি শেষ কথা, নাকি এই এস্টিমেশনসগুলোর পেছনের আসল সত্যতা যাচাই করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ? এই প্রশ্নটা রইল ভাবনার জন্য। এতক্ষণ আমাদের সাথে এই গভীর বিশ্লেষণে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।